আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মন খারাপ। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তার শরীরের অবস্থা বেশি একটা ভালো নয়। তার মুখে যে উচ্ছল হাসি, তার চলাফেরায় যে প্রাণবন্ততা সাধারণভাবে থাকা দরকার ছিল সেটি নেই। কথাগুলো আমার নয়, এই কথাগুলো বলেছেন জামাতের আলোচিত সংসদ সদস্য, সমালোচিত সংসদ সদস্য, সেই যে কুষ্টিয়া থেকে যিনি নির্বাচিত হয়েছেন জনাব আমির হামজা ওরফে মাদ্দা জিল্লুহুল আলী, যার উপর আল্লাহর ছায়া রয়েছে। তো সেই ইসলামী চিন্তাবিদ, ইসলামী বক্তা, তিনি তারেক রহমান সাহেব সম্পর্কে এই কথাগুলো বলেছেন এবং তার প্রেক্ষিতে আমারও মনে হচ্ছে যে এই বিষয় নিয়ে কথাবার্তা আসলে বলা উচিত। প্রথমত, যখন একটি ফেয়ার কম্পিটিশন হয়, চমৎকার একটি প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতার মাধ্যমে যখন কেউ বিজয়ী হয়, তখন বিজয়ীর যে হাসি, সেই হাসিতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, প্রতিযোগিতা হয়েছে, এই প্রতিযোগিতার মধ্যে কতটা টানটান উত্তেজনা ছিল, কতটা নেগোসিয়েশন ছিল, কতটা হতাশা ছিল, কতটা ভয় ভীতি ছিল, সময় তা বলে দেবে। কিন্তু নির্বাচনে যখন ফল প্রকাশিত হলো, ফল প্রকাশিত হওয়ার পর আমরা যেটা দেখতে পেলাম, যারা পরাজিত হলো তাদের ভাবসাব দেখে মনেই হয় না যে তারা পরাজিত হয়েছে। আর যারা বিজয়ী হলেন তাদের ভাবসাব দেখে মনেই হয় না যে তারা বিজয়ী হয়েছে। অবশ্য দৃষ্টে মনে হলো যে এমনভাবে তারা চালচলন করছেন সবাই। হঠাৎ করে চলতে ফিরতে গিয়ে মানুষ যখন কোনো মূল্যবান সামগ্রী পেয়ে যায় এবং সেই মূল্যবান সামগ্রীটি সম্পর্কে সেই মানুষের যখন কোনো ধারণা থাকে না, তখন অনেকটা সে ফ্যাল করে তাকিয়ে থাকে, অবাক হয়ে যায়। যেমন ধরুন, আপনি স্বর্ণ চিনেন, টাকা চিনেন, ডলার চিনেন, পাউন্ড চিনেন, রিয়াল চিনেন। তো রাস্তায় যদি অলনে ছাড়েন, হঠাৎ করে এক ট্রাঙ্ক বা এক বস্তা স্বর্ণ পেয়ে যান, ডলার পান বা অন্য কোনো কিছু পান, পাওয়ার পরে আপনি রাতারাতি আনন্দে উদ্বেলিত হয়ে পড়বেন, ভীষণ রকম আপনি খুশি হয়ে পড়বেন। কিন্তু যদি এমন কিছু জিনিস পান যেগুলো ডলারের চেয়ে দামি, যেমন ধরুন প্লাটিনাম, এখন প্লাটিনাম ডলারের চেয়ে দামি, কিন্তু আপনি সেগুলো চেনেন না, আপনি সেই জিনিসগুলো বোঝেন না, ফলে কি হলো, আপনি আনন্দ প্রকাশ করতে পারবেন না, এরকম। তা এইবার অনেকে মন্ত্রী হলেন, এমপি হলেন, প্রধানমন্ত্রী হলেন, তাদের মধ্যে কোনো একটা জিনিস প্রাপ্তির যে যাকে বলা আনন্দ, সেই আনন্দটা আমরা জনগণ দেখতে পাচ্ছি না। সব কিছুর মধ্যেই একটা মেকি মেকি ভাব, সব কিছুর মধ্যে একটা মেকি মেকি ভাব। অনেকে দৌড়াচ্ছেন, অনেকে লাভ দিচ্ছেন, লম্ফ দিচ্ছেন, ঝম্পট দিচ্ছেন, আর অনেক কিছু। কিন্তু আলটিমেটলি নিজেদের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তির মধ্যে সাবলীল যে আনন্দ, উচ্ছ্বাস, প্রাপ্তি, এই জিনিসগুলো তারা ফুটিয়ে তুলতে পারছেন না। এগুলো একটা। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে বিরোধী দল জামাত, তারা পরাজিত হবেন বা হয়েছেন। পরাজিত হওয়ার পর গ্লানি থাকবে, বেদনা থাকবে, অনুশোচনা থাকবে। জনগণের কাছে তাদের একটা আবেদন থাকবে, নিবেদন থাকবে যে আমরা গণতান্ত্রিক বিশ্বে যেটা হয় যে এইবার যেভাবে চেষ্টা করেছি, আগামীতে আপনাদের ভোট পাওয়ার জন্য, সমর্থন পাওয়ার জন্য আমরা আরও চেষ্টা করব। আমাদের এই নির্বাচনে এই ভুলগুলো হয়েছে, ভ্রান্তিগুলো হয়েছে, এই কথাগুলো। কিন্তু সেগুলো তারা না বলে তারা স্ট্রেট ওয়েতে যেটা বলার চেষ্টা করছেন তা হলো তাদেরকে ঠকানো হয়েছে। নিশ্চিতভাবে তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ঠকানো হয়েছে দেশি এবং বিদেশি চক্রান্তের মাধ্যমে। তো এই অবস্থাতে সারা বাংলাদেশ চলছে। তারই প্রেক্ষিতে জামাতের যে সংসদ সদস্য আমির হামজা, তিনি জনাব তারেক রহমান সাহেবের যে অভিব্যক্তি নিয়ে, শরীর খারাপ নিয়ে, মন খারাপ নিয়ে যে কথা বলেছেন, সেটাকে কিন্তু আসলে ফেলে দেয়া যায় না। আমি নিজে তারেক রহমান সাহেবকে দেখার চেষ্টা করছি, তার কর্মকাণ্ডগুলো মূল্যায়ন করার চেষ্টা করছি। তিনি যে কাজগুলো করছেন, সেই কাজগুলো খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করার,
বা সাধারণ আম জনতাকে খুশি করার যে চেষ্টা, এটা তিনি করে যাচ্ছেন। আমি সস্তা জনপ্রিয়তা বলে তাকে ছোট করতে চাই না। ২ নম্বর হলো যে তিনিও শেখ হাসিনার মতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। যেমন শেখ হাসিনা বঙ্গবন্ধুর নামে পাগল ছিলেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে কোনো কাজ, এমনকি তিনি যদি পারতেন বাকশালকে আবার রিভাইভ করতেন। তো জিয়াউর রহমান সাহেবের যে আলোচিত খাল খনন কর্মসূচি, যেটি তার জমানাতে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, কিন্তু তিনি এটাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট এলিমেন্ট বানানোর চেষ্টা করেছিলেন এবং এই কাজের মাধ্যমে ছুটোছুটি করার সুযোগ পেয়েছিলেন, যেটা তার খুব বেশি দরকার ছিল। জিয়াউর রহমান সাহেব সম্পর্কে একটা কথা আমার শোনা কথা, সেটা হলো যে তিনি যখন রাজনৈতিক দল গঠন করবেন, তখন বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের মধ্যে আতাউর রহমান সাহেব, পাকিস্তান জামাতে যিনি প্রধানমন্ত্রী ছিলেন আতাউর রহমান খান, তারপরে মশিউর রহমান যাদু মিয়া, তারপর আবুল মনসুর আহমদ, এরপর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে আরও যারা ছিলেন, শাহ আজিজুর রহমান মুসলিম লীগের, তো ওনাদেরকে তিনি একীভূত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা জিয়াউর রহমানকে সাহায্য করবেন কি করবেন না, যোগদান করবেন কি করবেন না, তিনি টিকবেন কি টিকবেন না, সামরিক শাসন, এই বিষয়গুলো নিয়ে তারা দ্বিধাগ্রস্ত ছিলেন এবং আলাপ আলোচনা করছিলেন। তো এরই মধ্যে যারা সিনিয়র নেতৃবৃন্দ, আমি কিন্তু এটা বলছি যে এটা কিন্তু শোনা কথা, কিন্তু যুক্তি আছে, কথার যুক্তি আছে, এবং সেই যুক্তি আবার পরবর্তীতে আমি ডক্টর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, তার কাছেও আমি এটা শুনেছি, মানে ওটার কন্টেম্পোরারি অন্য কথা। তো যাই হোক, এখন সবাই বসছেন। মশিউর রহমান যাদু মিয়া তিনি অন্য নেতাদেরকে, যারা জিয়াউর রহমান সাহেবের কাছাকাছি আছেন সেনাবাহিনী, বিশেষ করে জেনারেল শিশু তখন জিয়াউর রহমানের প্রতিনিধিত্বে সব জায়গাতে যাচ্ছেন। তো এরকম অনেকে হয়তো এরকম সিনিয়র নেতৃবৃন্দের কাছে গেছেন। তো মশিউর রহমান যাদু মিয়া জিজ্ঞাসা করছেন যে তিনি তার কী কী যোগ্যতা আছে, তিনি ভালো লিখতে পারেন, বলে যে না। ভালো বক্তৃতা দিতে পারেন, বলে যে না। তাহলে কি করতে পারেন? তো একজন বললেন যে তিনি খুব দ্রুত হাঁটতে পারেন, প্রচুর হাঁটতে পারেন। তো মশিউর রহমান যাদু মিয়া বললেন যে এতেই হবে, তিনি যে প্রচুর হাঁটতে পারেন এতেই হবে। এবার আমার নিজের শৈশবের কাহিনীর কথা বলি। আমি নিজে শৈশবে আমি দেখলাম যে, শৈশবে না ঠিক, জিয়াউর রহমানের যে সময়টা সেটা আমার কৈশোরবেলা। তো কৈশোরবেলাতে জিয়াউর রহমান সাহেবকে দেখেছি যে দৈনিক 10 থেকে 12টি জনসভা তিনি করতেন এবং হেলিকপ্টার নিয়ে সারা বাংলাদেশ তিনি চষে বেড়াতেন। যেদিন আমাদের সদরপুরে গেলেন, 22শী মাঠে দুপুর 2টোর সময় তিনি অনুষ্ঠান করলেন। ওখান থেকে তিনি ফরিদপুর গেলেন গাড়িতে। তারপরে ওখান থেকে তিনি আবার খালকাটা কর্মসূচি উদ্বোধন করলেন সদরপুর, যে আমাদের গাং আছে সেই গাঙে। এরপরে তার আট্টশীর পীর সাহেবের বাড়িতে যাওয়ার কথা ছিল, তিনি সেখানে যাননি। তো এই যে 22শীর এই পুরো সময়টি তিনি 2 ঘন্টার মধ্যে তিনি ক্যাপচার করলেন, অর্থাৎ হেলিকপ্টার এসে নামলেন, তারপরে সেখান থেকে 22শী থেকে গাড়িতে করে তিনি সদরপুরে গেলেন। এবং একই সময় তিনি সেই 79 নির্বাচনের সময় তিনি সদরপুরে একবার গিয়েছিলেন। পরবর্তীতে আবার প্রেসিডেন্ট হওয়ার পর 22শী স্কুলে তিনি সেই অনুষ্ঠান করতে গেছেন। তো এইভাবে তিনি ছুটতেন। তো মশিউর রহমান যাদু মিয়ার বক্তব্য আর আমার যে কথা, সেই কথার সঙ্গে আবার বি চৌধুরী, তার সঙ্গে তিনি জিয়াউর রহমান সাহেবের যে ঘনিষ্ঠ বৈঠক হয়েছে, যেটার ব্যাপারে তারা একটা রাজনীতির যে সমীকরণ তারা দাঁড় করিয়েছিল যে কী করে জনগণের কাছাকাছি পৌঁছে যায়। তখন তারা হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু, তাদের যে রাজনীতির উত্থান, তো সেই উত্থান তারা গবেষণা করতে গিয়ে তারা চিন্তা করলো যে তাদের মূল কাজ ছিল তারা বিভিন্ন জেলা শহরে বিভিন্ন জায়গাতে ব্যাপক ঘোরাফেরা করেছেন এবং মানুষের সঙ্গে মেলামেশা করেছেন। তখন নৌকা দিয়ে, স্টিমার দিয়ে, গাড়িতে করে বিভিন্ন জায়গাতে তারা যাতায়াত করতেন এবং ক্ষেত্র বিশেষে বঙ্গবন্ধু সাইকেলে ব্যবহার করেছেন। তখন তারা চিন্তা করলেন যে মাসে যদি এইভাবে তারা 30টি জনসভা করতে পারেন, তাহলে আমরা মাসে যদি 300 জনসভা করতে পারি, বা ধরুন 200 বা 100 জনসভা করতে পারি, তাহলে বঙ্গবন্ধু যে কাজটি
5 বছরে করেছে, আমরা তো সেই কাজটি 5 মাসে করতে পারবো বা 6 মাসে করতে পারবো। মূল কাজ হলো জনগণকে চেনানো যে আমি জিয়াউর রহমান, জনগণকে স্পর্শ করা যে এই যে জিয়াউর রহমানের হাত। সেই কাজটি জিয়াউর রহমান সাহেব করেছিলেন এবং সেই কাজ করতে গিয়ে মানুষকে সম্পৃক্ত করার জন্য খাল কাটা কর্মসূচি ছিল তার অন্যতম একটি উদ্ভাবন। এটার যে বাণিজ্যিক গুরুত্ব, এটার যে কার্যকারিতা, এটা বড় বিষয় না, এটা রাজনীতিতে ওই মুহূর্তে জিয়াউর রহমান সাহেবের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তো ঠিক সেম কাজটি তারেক রহমান সাহেব আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন এই জমানাতে এসে। এখানে আসলে নতুন করে খাল খনন করা সম্ভব নয়, এমনকি যে খালগুলো বন্ধ হয়ে গেছে অনেকগুলো খাল পুনর্খনন করা সম্ভব নয়। বড় জোর যে নর্দমাগুলো আছে সেই নর্দমাগুলো পরিষ্কার করা সম্ভব। অনেকগুলো খাল যেটাকে চ্যানেল হিসাবে ব্যবহার করা যেতে পারে, যেমন আমি আমার গলাচিপাতে অন্তত 10 থেকে 12টি খাল যেগুলো বাদ দেওয়া হয়েছে, ওই সময়টাতে এই বাঁধগুলো দরকার ছিল, কিন্তু এখন সেই বাঁধগুলো খুলে দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। 2 নম্বর হলো বড় দুটো নদীর মধ্যে যে আন্তঃসংযোগ যে খালগুলো ছিল সেই খালগুলো নতুন করে খনন করে এই আন্তঃসংযোগ তৈরি করা যেতে পারে। এটা সেচ, মৎস্য চাষ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা নেবে এবং এগুলোর জন্য মাস্টার প্ল্যান দরকার। রাতারাতি মানে এখানে ভেকু লাগিয়ে দাও, এখানে মানে সেই এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা জেলাতে জেলা প্রশাসকের অধীনে একটা মানে ফান্ড থাকে, জিআর, চাল ডাল থাকে, জিআর ফান্ড থাকে। এখন এই যে মন্ত্রী এমপি যারা আছেন, ডিসি এসপি যারা আছেন, এই জিআর ফান্ডকে এবং এলআর ফান্ডকে এটাকে শূন্য বানিয়ে ফেলবে, রাষ্ট্রকে রীতিমতো দেউলিয়া বানিয়ে ফেলবে। এবং আমি দেখলাম যে বিভিন্ন এলাকাতে মানে এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার পরের দিন এলাকাতে চলে গেছে খাল খনন করার জন্য এবং সাথে সাথে বিভিন্ন জায়গাতে ভেকু লাগিয়ে দিয়েছে, একটা ভাঙ্গো ওটা ভাঙ্গো, এই খাল উদ্ধার করার জন্য বাড়ি ভাঙ্গো, ঘর ভাঙ্গো। এবং এইগুলো নিয়ে দেখবেন যে ঈদের পরে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। এখন কারণ হলো সমাজ এখন পর্যন্ত কিন্তু স্থিতিশীল হয়নি। এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনগণ এদের মধ্যে যে অ্যাডাপশনটা এটা হয়নি এবং আইন মান্য করার পরিবর্তে আইন ভঙ্গ করার যে ট্রেন্ডেন্সি এটা এখন পর্যন্ত চালু রয়েছে। ফলে এই খাল কাটা নিয়ে মারাত্মক সমস্যা তৈরি হয়ে যাবে। তো এই কাজগুলো তিনি শুরু করেছেন। এর বাইরে খুব সস্তা জনপ্রিয়তা বলতে যেটি বোঝায় সেটি হলো তিনি উলিয়া উলিয়া, পীর দরবেশ, তারপরে শেষে সাধারণ জীবনযাপন করার যে চেষ্টা, সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন। এটা লোক দেখানো, কিন্তু এগুলো আসলে ঠিক না। রাজা কখনো প্রজার মতো হয় না, রাজা রাজাই, কিং কিংই। বাঘ যদি হঠাৎ করে কোনো একটা জায়গাতে এসে খরগোশের মতো ডাকে, তারপরে শেষে সে যদি একটা বাঘ গ্রামে এসে সে চিন্তা করে যে আমি আজকে ডিনার করব গরুদের সাথে, তারপরে আমি আজকে বন্ধুত্ব করব ছাগলের সাথে, সকালবেলা সুন্দরবন থেকে বের হয়ে শরণখোলা রেঞ্জের কোনো বাঘ এসে ওই গ্রামের ছাগলদেরকে ডাকলো যে আসো আমরা আজকে একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলি। পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে। অনেকে এই দৃশ্য দেখে পাগল হয়ে যাবে। এরকম একটা অবস্থা। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। কোনো দিন যদি সূর্য বলে যে আমি আজকে অস্ত যাব না, হবে না। এখন একটা দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী এগুলো তৈরি করা হয়, এগুলো নিয়ে বহু গবেষণা হয়েছে, হাজার হাজার বছর ধরে গবেষণা হয়েছে। এমনি এমনি রাজার জন্য একটা সিংহাসন বানানো হয়নি, এমনি এমনি রাজার জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করা হয়নি, এমনি এমনি রাজার জন্য প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট তৈরি করা হয়নি। প্রত্যেকটার পেছনে একদিন দুই দিন নয়, শত শত বছরের গবেষণা আছে। আজকে আমরা যে সেনাবাহিনী তৈরি করেছি, আজকে আমরা যে ক্যান্টনমেন্ট তৈরি করেছি, আজকে আমরা সেনাবাহিনীর বিভিন্ন লোকদেরকে বিভিন্ন স্টার দিচ্ছি, তারা ঘাড়ের উপর সেগুলো নিয়ে ঘুরে, তারপরে বুকের উপর অনেকগুলো মেডেল নিয়ে তারা ঘুরতে থাকে 80 বছর বয়সে। এমনকি রিটায়ার্ড করার পরেও একজন সাবেক জেনারেল তার সারা জীবনের পদকগুলো বুকে ঝুলিয়ে তারপর শেষে সে ঘুরতে থাকে। এগুলো কেন? প্রত্যেকটার পিছনে গবেষণা আছে, কারণ আছে। সমাজে এই যে শ্রেণী বিভেদ, যার যার অবস্থান থেকে যে সকল কর্ম, তারা সেই সকল কর্ম করার মধ্যেই সমাজ এগিয়ে যায়। কিন্তু এখানে যদি কুমির গন্ডারের কাজ করে, গন্ডার যদি জলহস্তির কাজ করে, জলহস্তি যদি কাতল মাছের কাজ করে, কাতল মাছ যদি টাটকেনি মাছের কাজ করে, মুহূর্তের মধ্যে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়ে যাবে। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব
খুব দ্রুত জনপ্রিয় হওয়ার জন্য, খুব দ্রুত যাকে বলা হয় মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য। তো এই কাজগুলো তিনি যে করছেন এটা আখেরে মানে শেষ অবধি তার জন্য বুমেরাং হয়ে যাবে। তো এখানে মূল ব্যাপার হলো যে যে কাজগুলো আপনি করবেন, আল্লাহ কোরআনের একটি আয়াতে চমৎকারভাবে এই জিনিসটা ফুটিয়ে তুলেছেন যে তুমি যে কাজগুলো করবা সেটা কেবলমাত্র তোমার রবের খুশির জন্য। তুমি যদি লোক দেখানোর জন্য আর মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য কোনো কাজ করো, ওটা দুনিয়া এবং আখেরাতে তোমার কোনো কাজে আসবে না। কোরআনের আয়াত। তো এই যে আল্লাহর এই যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যখন আপনি কোনো একটি কাজ হৃদয় থেকে করবেন, অন্তর থেকে করবেন, গুড ট্রাস্ট, গুড ফেইথ, এবং সেই কাজটি যদি সঠিক হয়, আপনি সব বিশ্বাস করে সব কাজ করবেন কিন্তু সঠিক নয়, তাহলে হবে না। মানে গুড ট্রাস্ট, গুড ফেইথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট শুড বি এ পারফেক্ট ওয়ান, গুড ওয়ান। তাহলে আপনার ভিতর থেকে এক ধরনের যাকে বলা হয় আনন্দ, উদ্বেলিত আনন্দ প্রকাশিত হবে। আমাদের এই সমাজে একসময় আলাউদ্দিন হোসেন সাহেব ছিলেন, ছুটি খাচ্ছিলেন, পরাগল খাচ্ছিলেন, যারা খুবই জনপ্রিয় ছিলেন, তারা অনেক কিছু করেছেন। কিন্তু আমাদের এই সময়টাতে জামাতের নেতারা অনেক সময় গিয়ে সেই আলাউদ্দিন হোসেন শাহের মতো তারাও শ্রী ভগবত গীতা পাঠ করার চেষ্টা করেছে। এগুলো লোকজন হাসাহাসি করেছে এবং এই সমস্ত কর্মে প্রফুল্ল আনে না, আনন্দ আনে না। কাজী তারেক রহমান সাহেব এখন যে কাজগুলো করছেন সেই কাজগুলো, সেটা তিনি নির্বাচনে যেভাবে এসছেন তার কারণ হতে পারে, প্রতিযোগিতা পরিবর্তে সমঝোতার কারণে হতে পারে, অথবা তিনি এখন প্রতিদিন যে কাজে নিজেকে নিবৃত্ত রাখছেন এই কাজ তাকে হৃদয়ের ভিতর থেকে, অন্তঃস্থল থেকে শান্তি দিচ্ছে না। এগুলো একটা কাজ। দ্বিতীয়ত হলো তার শরীরটা আসলে খারাপ হতে পারে। তার ৬২ বছর বয়স, লন্ডনের একটা ভিন্ন পরিবেশে ছিলেন, বাংলাদেশে এসেছেন ভিন্ন একটা পরিবেশে। অ্যাডজাস্ট হতে না হতেই তিনি প্রচণ্ড পরিশ্রম করছেন। এই কারণে শরীর ভালো না থাকলে কখনো মন ভালো থাকে না। সর্বোপরি তার মধ্যে একটা অজানা আশঙ্কা, অজানা ভয় কাজ করতে পারে। তার পিতার নির্মম মৃত্যু, যেভাবে তিনি চট্টগ্রামে সেনা বিদ্রোহে নিহত হয়েছেন, এটা তারেক রহমান সাহেবকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয় তবুও তিনি সেই স্মৃতি ভুলতে পারবেন না, এবং পিতৃ হত্যার সেই যে নির্মমতা, সেই নির্মমতা তিনি কখনো ভুলতে পারবেন না। এটা গেল এক। ২ নম্বর হলো যেভাবে তার মা সেই ১১ পর থেকে এ পর্যন্ত যে নির্মমতার শিকার হয়েছেন, কিংবা এরশাদ জামানাতে রাষ্ট্রশক্তি কর্তৃক যেভাবে অপমানিত হয়েছেন, এবং তিনি নিজে ১১ সময় যেভাবে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, মারপিটের শিকার হয়েছেন, লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছেন, এবং গত ১৭টি বছর ধরে তিনি যেভাবে অপমানের জীবনযাপন করেছেন, রীতিমতো অপমানের জীবনযাপন করেছেন প্রবাসে। তারপর এই বাংলাদেশে এসে তিনি যা কিছু দেখছেন সব কিছুর মধ্যে তিনি যদি সন্দেহ করেন, অশনির সংকেত দেখেন, কোনো কারণে মানুষের অতি আদিক্ষেতা দেখে তার যদি মন খারাপ হয়ে যায়, এটাকে আমি অস্বাভাবিক মনে করি না। দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুন, হেদায়েত দান করুন এবং তার কর্মে বরকত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।